মাত্র ৪ ঘন্টা। একটা মানুষের জীবনে ৪ ঘন্টা কতটুকু? হয়তো একটা বিকেলের সমান অথবা একটা দীর্ঘ রাতের মতো। কিন্তু সেই ৪ ঘন্টাটুকু যখন কারাগারের নির্জন কক্ষ থেকে এসে নিজের মায়ের লাশের কাছে দাঁড়ানোর একমাত্র সময়, তখন এই ৪ ঘন্টা যেন একটা যুগের মতো লাগে। হাতে শোকার্ত মানুষের ভিড়, চোখের কোণে জমা জল, আর একজন মানুষ যাকে একসময় টেলিভিশন পর্দায় উজ্জ্বল আলোয় দেখা যেত, সে আজ একেবারে ভিন্ন এক রূপে দাঁড়িয়ে। চেনার উপায় নেই বললেই চলে। এই চরম পতনের গল্পটা আজ আমরা শুধু একজন সাংবাদিকের কথা বলে শেষ করতে পারবো না। এটা আমাদের পুরো গণমাধ্যম জগতের একটা কালো অধ্যায়, যেখানে সাংবাদিকতার আবরণে লুকিয়ে ছিল এক এক রকমের রাজনৈতিক খেলা। টেলিভিশন জগতে ফারজানা রূপা নামটা একসময় বেশ পরিচিত ছিল। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রাইম টাইমে তাকে দেখা গেছে। প্রথম দিকে হয়তো অনেকেই ভেবেছিলেন তিনি সত্যিকারের একজন পেশাদার, কিন্তু সময়ের সাথে সাথে দর্শকদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলো। সত্যিই কি তিনি নিরপেক্ষ ছিলেন, নাকি পর্দার পেছনে অন্য কোনো ইশারা মেনে চলছিলেন? যখনই কোনো টকশোতে বিরোধী দলের নেত্রীর কথা উঠত, বিশেষ করে যখন তিনি কারাগারে ছিলেন অথবা মুমূর্ষ অবস্থায় বিদেশি চিকিৎসার আকুতি জানাচ্ছিলেন, তখন এই উপস্থাপকের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। একজন অসুস্থ বয়স্ক নারীর চিকিৎসার আবেদনকে তিনি যেভাবে উপস্থাপন করতেন, তাতে মানবিকতার ছায়া ছিল না, বরং সেটা যেন কোনো আইনি চালাকি হিসেবে তুলে ধরার চেষ্টা মাত্র। শুধু তাই নয়, বিরোধী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য বা রাজনৈতিক দক্ষতা নিয়ে যখনই আলোচনা হতো, এই উপস্থাপক যেন একটি নির্দিষ্ট কোণ থেকে সবকিছু দেখতে চাইতেন। ইতিবাচক কিছু তুলে ধরার বদলে কিভাবে তাকে ছোট করা যায়, কিভাবে তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা যায়, সেটাই যেন ছিল তার মূল টার্গেট। এমনকি ওই দলটি আদৌ আর ক্ষমতায় আসবে কিনা সেই নিয়ে এক প্রকার বিদ্রুপের হাসি হেসে তিনি যেন একটা বার্তা দিতে চাইতেন দর্শকদের। 10 বছরেরও বেশি সময় ধরে এভাবে একপেশে উপস্থাপন চলল, কিন্তু এরপর এলো সেই মহার্ঘ মুহূর্ত, যেটা পুরো দেশের ইতিহাস বদলে দিল, আর একই সাথে এই সাংবাদিকের জীবনের চাকাও সম্পূর্ণ উল্টে দিল। গত বছরের জুলাই মাস, দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনের আগুন জ্বলছে। পরিস্থিতি যে কতটা উত্তপ্ত তা আকাশ থেকে পড়লেও বুঝতে পারতেন। ঠিক এমন একটা সময় তৎকালীন প্রধানমন্ত্রী চীন সফর শেষে দেশে ফিরলেন এবং একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হলো। সেদিনে সেই সংবাদ সম্মেলনের মঞ্চটা আজও অনেকের চোখের সামনে ভাসে। আর সেই মঞ্চেই এই সাংবাদিক যখন মাইক হাতে প্রশ্ন করতে উঠলেন, তখন সবাই বুঝতে পেরেছিলেন যে এটা কোনো স্বাভাবিক সাংবাদিকতার প্রশ্ন নয়। তিনি যেভাবে প্রশ্নটা গড়ে তুললেন, তাতে যেন আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে একটা অভিযোগের সুর স্থাপন করা হলো। তিনি বললেন, শিক্ষার্থীরা আদালতের দ্বারস্থ না হয়ে প্রধানমন্ত্রীর কাছে সমাধান চাচ্ছে কেন? শুধু তাই নয়, একজন অসুস্থ মুক্তিযোদ্ধার প্রসঙ্গে এনে তিনি যেন প্রধানমন্ত্রীকে একটা বার্তা দিতে চাইলেন যে মুক্তিযোদ্ধাদের অবমাননা হচ্ছে। কিন্তু আসল কারণটা কি তা ছিল? এটা কি আসলেই মুক্তিযোদ্ধাদের জন্য তার মন কাঁদছিল, নাকি একটা সুনির্দিষ্ট কৌশলের অংশ ছিল এই প্রশ্ন? ঠিক এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই তৎকালীন প্রধানমন্ত্রী সেই বিতর্কিত ও ঐতিহাসিক মন্তব্য করে বসেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা কি পাবে না? তাহলে কি রাজাকারের নাতি নাতনিরা পাবে? ব্যাস, এই একটা লাইনেই যেন ঘি ঢেলে দিল আগুনে। ওই রাতেই সারা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন দাবানলের মতো ক্ষোভ ছড়িয়ে পড়লো। অনেক মিডিয়া বিশ্লেষক আজও বলেন, সেদিন সেই সাংবাদিকের উদ্দেশ্য প্রণোদিত প্রশ্নটি যেন শেষ পর্যন্ত আন্দোলনকে একটা ভিন্ন মাত্রা দিয়েছিল। একটা প্রশ্ন যা শুধু সরকারের পতন ঘটালো না, বরং একটা পুরো প্রজন্মকে রাস্তায় নামিয়ে দিল। কিন্তু এরপর যা হলো তা ইতিহাসের এক নিষ্ঠুর নিয়মের মতো। যারা ক্ষমতার অন্ধকারে থাকার সুবাদে নিজেদের অজেয় ভাবতেন, গণঅভ্যুত্থানের ঝড় শুরু হলে তারা যে কতটা নিরাশ্রয় হয়ে পড়ে, সেটা দেখতেই হলো সবাইকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যখন প্রেস ক্লাবের কাছে 50 জন বিতর্কিত সাংবাদিকের একটি তালিকা পেশ করা হয়, তখন এই উপস্থাপকের নামটাও সেখানে ছিল সবার উপরে। এরপর যা হওয়ার তা তো আর অপেক্ষা করেনি। দীর্ঘদিনের কর্মস্থল থেকে বের করে দেওয়া হলো তাকে এবং তার স্বামীকে। শুধু চাকরি যে গেল তা নয়, একের পর এক মামলা ঘাড়ে এসে পড়তে থাকলো। একজন টেলিভিশন উপস্থাপক, যে কিনা প্রতিদিন রাতের বেলা এয়ার কন্ডিশন স্টুডিওতে বসে দেশ নিয়ে বিশ্লেষণ করতেন, সে হঠাৎ করে একদিন কারাগারের ঠান্ডা মেঝেতে এসে পড়লেন। কারাগারের সেই নির্জন পরিবেশ, আইনি লড়াইয়ের শ্বাসরুদ্ধকর অবস্থা, আর মাঝে মাঝে একটা মামলা থেকে জামিন পেয়ে আবার নতুন মামলায় জড়িয়ে পড়ার যে যাতনা, তা কি কাল্পনিক কোনো গল্পের মতো মনে হয় না? কিন্তু এর মাঝে এলো জীবনের সবচেয়ে কঠিন ও বেদনাদায়ক মুহূর্তটি। তার মায়ের মৃত্যু হলো। একজন মানুষের জীবনে মায়ের শেষ দেখা দেখতে না পাওয়ার চেয়ে কষ্ট আর কিছুই হতে পারে না। কারাগারের নিয়মে তাকে মাত্র 4 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হলো মায়ের জানাজায় যোগ দিতে। যারা তাকে এতদিন পর্দায় দেখেছেন, যারা তার আত্মবিশ্বাসী কণ্ঠস্বরে অভ্যস্ত ছিলেন, তারা যখন ওই দিন তাকে দেখলেন, চোখে তাদের বিশ্বাস হচ্ছিল না। শরীরের ভাষা, চোখের নিচে কালি, মুখের হাপড়ে যেন
বয়ে চলছে এক দীর্ঘ নির্বাসনের কাহিনী। মাত্র 4 ঘন্টা পর আবার সেই কারাগারের সিলগলির ভিতরে ফিরে যেতে হলো তাকে। এই ঘটনাটা আমাদের ভাবিয়ে তোলে অনেক গভীরে গিয়ে। প্রথমত, প্রশ্ন ওঠে একজন সাংবাদিকের সীমাবদ্ধতা নিয়ে। সাংবাদিকতা মানে কি ক্ষমতার কাছে মাথা নত করা, নাকি সত্যকে তুলে ধরার সাহস দেখানো? যখন কোনো মিডিয়া হাউস রাষ্ট্রের একটি অঙ্গ হয়ে কাজ করতে শুরু করে, তখন সেখানে কাজ করা সাংবাদিকরা যে তাদের ইচ্ছার বিরুদ্ধে একপেশে ভূমিকায় চলে যান, সেটার অনেক উদাহরণ আমরা ইতিহাসে দেখেছি। কিন্তু এই ক্ষেত্রে যা দেখা গেছে তা হলো একজন ব্যক্তি যেন স্বেচ্ছায় এই ভূমিকায় অভিনয় করতে আনন্দ পেয়েছেন। বিরোধী দলকে ঘায়েল করতে, তাদের নেত্রীকে অপমান করতে যে আনন্দটা তার চোখে ফুটে উঠত, সেটা কিন্তু কোনো পেশাগত দায়িত্ব ছিল না, বরং এটা ছিল এক প্রকার ব্যক্তিগত আক্রোশ বা ক্ষমতার কাছে নিজেকে প্রমাণ করার বিকৃত চেষ্টা। দ্বিতীয়ত, এই ঘটনা আমাদের শেখায় ক্ষমতার অস্থায়িত্বের কথা। যে ছাতার নিচে বসে অন্যকে ভিজতে দেওয়া যায়, সেই ছাতাটা যে একদিন উড়ে গেলে নিজেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেটা বোধহয় অনেকেই বোঝে না। আজ যারা ক্ষমতার পক্ষ থেকে কথা বলছেন, তাদের উচিত এই কাহিনীটা মনে রাখা, কারণ রাজনীতির চাকা ঘুরতে কখনকার কপালে কি আসে তা কেউ বলতে পারে না। এখন অনেকেই প্রশ্ন তুলছেন, তারেক রহমানের মায়ের অপমানের বদলা হিসেবে কি এই রূপার এই করুণ পরিণতি হচ্ছে, নাকি এটা সত্যিই তার কৃতকর্মের ফল? একদিকে যারা তার বিচার চান, তারা বলছেন সাংবাদিকতার আড়ালে যারা রাজনৈতিক লেজুর বৃত্তি করেছে তাদের শাস্তি পাওয়া উচিত। অন্যদিকে একটা পেশাদার ফ্যারান্টরিটি হিসেবেও অনেকে মনে করছেন সাংবাদিকদের উপর রাজনৈতিক প্রতিশোধ নেওয়া মানে গণমাধ্যমের স্বাধীনতাকে হুমকি দেওয়া। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো আমাদের সামনে, আগামী দিনে আমাদের গণমাধ্যম কি একই পথে চলতে থাকবে, নাকি এই ঘটনাগুলো থেকে কোনো শিক্ষা নেওয়া সম্ভব? একটা দেশের গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন তার গণমাধ্যম ক্ষমতার কাছে নতস্বর না হয়ে সত্যের পক্ষে দাঁড়ান। ফারজানা রূপার গল্পটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, আদালত তার চূড়ান্ত রায় কি দেবে, সেটা সময়ই বলবে। কিন্তু তার এই উত্থান পতনের গল্পটা ভবিষ্যতের প্রতিটি সাংবাদিকের ডেস্কে একটা বার্তা হয়ে থাকবে বলাই বাহুল্য। তবে একটা কথা তো সবাই মানবেন, মায়ের কোল খালি করে কারাগারের সিলগালির ভেতরে যাওয়ার যে যন্ত্রণা, সেটা বোধহয় পৃথিবীর কোনো শাস্তির বিধানেও মাপা সম্ভব নয়। আপনারা কিন্তু একবার ভেবে দেখুন, পেশাদার সাংবাদিকতার আবরণে এই ধরনের একপেশে রাজনৈতিক ভূমিকার জন্য কি একজন ব্যক্তিকে এতটা কঠিন শাস্তি পাওয়া উচিত, নাকি তার এই অবস্থা পুরোপুরি তার নিজের কৃতকর্মের ফল? আপনার মতামত কি? আপনারা কি মনে করেন, এটা বিচার নাকি প্রতিশোধ? নিচে কমেন্ট করে আপনার সেই অমূলক প্রতিক্রিয়া জানান। আপনাদের প্রতিটি কথা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।